বৈষম্য বিরোধী নেতা নাহিদকে গুম করেও জুলাই আন্দোলন ঠেকাতে পারেনি স্বৈরাচার। 15 দিন কারফিউর পর ছাত্র জনতার প্রতিরোধে পালায় আওয়ামী সরকার। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেন জামায়াতের আমির। আরেকটা লড়াইয়ের মধ্যে দেশ থেকে দুর্নীতিমুক্তের আহ্বান। প্রতিষ্ঠার 6 দশকেও প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা নেই কুমিল্লা বিসিক শিল্পনগরীতে। অব্যবস্থাপনায় হারাচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ। এবং সাফে লঙ্কানদের উড়িয়ে 5 গোলের জয় বাংলার নারীদের। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয় দৃঢ় প্রতিজ্ঞ টাইগাররা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আছি আমরা দুজন, আমি জানসিন জুথিকা এবং আমি মশিউর অনিক। গেল বছরের 19 জুলাই অনেকের জীবনের ভয়াবহ দিন হিসেবে ধরা হয়েছিল। বিগত স্বৈরাচার সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ধরে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকলকেই। এদিন গুম করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। তাকে খুঁজতে ডিবি কার্যালয় থেকে সিআইডি অফিস দাঁড়ে দাঁড়ে করেছেন নাহিদের বাবা মা। ফিরে চেয়েছেন আদরের সন্তানকে। নিরাপত্তা শঙ্কায় দিন কাটিয়েছে হাসনাত, সার্জিস সহ সব সমন্বয়ক। 19 জুলাইয়ের বিস্তারিত ইতিহাস তুলে ধরবেন শাহাদাত অব্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের উপর পৈশাচিক নির্যাতনের কথা মনে করিয়ে দেয় এই জুলাই। আমার 2 হাত 2 কাঁধ এবং আমার বাম পা দীর্ঘ ক্ষত হয়েছে। সেখানে মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি। গুম, খুন আর নিখোঁজের বেদনায় ভরে উঠেছিল নিউজ ফিড। তাই ইন্টারনেট বন্ধ করে সত্যকে চাপা দেওয়ার চেষ্টাও চলে। জুলাই 2024 বন্ধুর বাড়ি থেকে টিভি পরিচয়ে তুলে নেওয়া হয় নাহিদ ইসলামকে। তাকে খুঁজতেই 20 তারিখ দুপুরে ডিবি কার্যালয়ে আসেন নাহিদের মা ও বাবা। চোখে আতঙ্ক ও মুখে আকুতি নিয়ে বলেছিলেন ফেরত চান সন্তানকে। না, এখনো কোনো সন্ধান পাইনি, তা আমরা সন্ধান চাচ্ছি। দেশবাসীর কাছে বলতে চাই আমার ছেলেকে অতি সহজে দ্রুত যেন আমার ছেলেকে আমার কাছে এনে দেয়। রাত 2:30টার সময় ডিবি পরিচয়ে প্রায় 50-60 জন লোক তাকে যে প্রেসার ক্রিয়েট করছে যে সরকারের সাথে সংলাপে বসার জন্য। তো সে বলছে আন্দোলনের প্রায় 50-60 জন বন্ধুবান্ধব হত্যা করে এখন সংলাপে কিভাবে হয়। ডিবি কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন নাহিদ ইসলামের কোনো খোঁজ তাদের কাছে নেই। এখন পর্যন্ত আমাদের কম্পাউন্ড বা আমাদের কোনো পার্টি বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ইউনিটের কাছে নাহিদ বা সমন্বয়কারী কেউই নেই। সে সময় সমন্বয়ক ও সহযোদ্ধাদের নিরাপত্তাহীনতার কথা সাংবাদিকদের জানান সার্জিস ও হাসনাত। বলেন সরকারের সাথে কোনো সংলাপ হয়নি। আমরা আজকে খুঁজবো যতক্ষণ পর্যন্ত খোঁজা যায়, কিন্তু সেই সময়ের লিমিট যদি শেষ হয়ে যায় তাহলে আবার আগামীকালকে থেকে পুরো বাংলাদেশ ব্যাপী কমপ্লিট শাটডাউনই হবে। আমরা কখনোই শহীদের রক্ত মারিয়ে আমরা কখনো আলোচনায় যেতে পারি না। আমরা ফিরে যেতে চাই আরেকটু পেছনে। 17 জুলাই যখন আইন শৃঙ্খলা বাহিনী শহর জুড়ে খুঁজছিলেন নাহিদ ইসলামকে, তখন তিনি আশ্রয় নেন ধানমন্ডির এ বাড়িতে। এক বড় ভাই বললো যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে আপনার এখানে একটু থাকতে চাচ্ছে, আমি পাঠাচ্ছি। আমি বললাম যে ওকে পাঠান। উনি আসছে। ও তো তখন তো একদম বাচ্চা ছেলে, ওর চেহারা টেহারা খুব অবস্থা খুব খারাপ, খুবই বিধ্বস্ত। তো আমি ও খেয়ে দিয়ে যখন রুমে গেছে, ও যখন মোবাইল ওপেন করছে, তা আমি তারে জিজ্ঞাসা করলাম যে তুমি মোবাইলটা তো ওপেন করা ঠিক হয় নাই। তবে এখানেও থাকা গেল না বেশি সময়। সন্ধ্যার পর ব্যাগ, ফোন ও জুতা রেখে খালি পায়ে হেঁটে রাত কাটান এক মসজিদে। ধারণা করা হয় নাহিদের ফোন ট্র্যাক করে 19 তারিখ খিলগাঁওয়ের এক বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। একই দিন ধানমন্ডির যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন নাহিদ, সে বাড়ি ঘেরাও করে তুলে নেওয়া হয় আশ্রয়দাতাকেও। সেই নির্যাতন যেন এখনো চোখে ভাসে এই ব্যবসায়ীর। এই দরজায় আমি পরে দেখলাম যে ভেঙে ফেলতেছিল এখানে
এই জায়গাটাতে যে করতেছিল আর জোরে জোরে লাথি মারতেছিল খুব। তো পরে যখন এটা ভেঙে গেছে দেখে আমি দরজাটা খুলে দিছি। পরে ওনারা ঢুকলো, এই দেখি যে ওই দরজার সামনে 2 জন বসা, এই দরজার সামনে 2 জন দাঁড়ানো, সিসি ক্যামেরাগুলো সব নিয়ে গেছে, খুলে ফেলছে, এগুলা করে ফেলছে। তারপরে আবার নিচে সব দারোয়ানদেরকে বেঁধে নিয়ে গেছে, ওই ডিবিআর যেগুলো থাকে এগুলো সব নিয়ে গেছে আর কি। 21 জুলাই সকালে পূর্বাচলে অচেতন অবস্থায় নাহিদকে পাওয়া যায়। তার শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখে শিউরে উঠেছিল দেশবাসী। আন্দোলন সম্পর্কিত নানা জিজ্ঞাসাবাদ করে, যে আন্দোলন আমরা কেন করছি, এই আন্দোলনের উদ্দেশ্য কি, আমরা কেন কর্মসূচি প্রত্যাহার করছি না, এবং পরবর্তীতে আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন তারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। সেই গুম, হত্যা আর নির্যাতনের মসনদ ভেঙে যায় 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেদিন নাহিদের মুখে উচ্চারিত হয়েছিল নতুন বাংলাদেশের কথা। এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। শাহাদাত অভ্র, এখন ঢাকা। সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞার নাম কারফিউ। এ সময় নিয়ম অমান্যকারীদের সরাসরি গুলি করার নির্দেশনাও রয়েছে আইনে। তবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা কারফিউকে তোয়াক্কা না করে এগিয়ে গেছে বীরদর্পে। বুলেটের ভীতি উপেক্ষা করে 15 দিনের কারফিউর মধ্যেও আন্দোলন করে তারা হটিয়েছে স্বৈরাচার শাসককে। জুলাই কারফিউর স্মৃতিচারণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রকিবুল রাহাত। জুলাই 2024 সংঘাত থমথমে সারা দেশ। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীসহ দেশের অন্তত 47 জেলার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলাফল বিপুল প্রাণহানি, স্থাপনা ভাঙচুর, আগুন আর হাহাকার। শুরুটা উত্তরের জেলা রংপুরে। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহসিকতা নাড়িয়ে তোলে ছাত্র জনতার বিবেক। প্রতিবাদে পরের দিনগুলোতে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাধা আসে পতিত আওয়ামী লীগ, তাদের পোষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে। আরও ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। ঘোষণা আসে কমপ্লিট শাটডাউনের। যা প্রতিহত করতে গিয়ে প্রতিদিন বাড়ে লাশের সংখ্যা। শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হন আপামর জনতা। শুরু হয় গণ অভ্যুত্থান। পরিস্থিতি সামাল দিতে না পেরে 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে শেখ হাসিনা সরকার। সেনানিবাস ছেড়ে সড়কে সড়কে নেমে আসে দেশের 3 বাহিনীর সদস্যরা। তাদের কাছে ভারী মারণাস্ত্র। 2007 সালের পর দেশবাসী আবারও সাক্ষী হলো কারফিউ। 20 জুলাই থেকে আরও ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। জমায়েত ঠেকাতে মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে চলে ছাত্র গ্রেপ্তারের আদি খেলা। তবুও থামে না ছাত্র জনতা। আমরা আন্দোলন করে আবার বাড়ি ফিরে আসতে পারি না। আমরা আসলে আমাদের বন্ধু বা দূরের কোনো রিলেটিভের বাসায় 5-6 দিন থেকে গেছি। কারফিউটা ছিল আমাদের ভিতরে মানে মৃত্যু সনদ পাওয়ার মতো। আমরা পুলিশ দ্বারা খুবই নির্যাতিত হই। স্পেশালি আপনার কারফিউ জারির পর থেকেই আমাদের বাসায় পুলিশ আসে, আমাদের বাবা মাকে অপমান করা হয়। বন্ধুদের সাথেও আমরা ঠিকমতো দেখা গেল কি একসাথে হইতে পারি নাই, ইন্টারনেট কানেকশন ছিল না। তারপর আমরা যেভাবে পারছি একজনের সাথে একজনের কমিউনিকেশন করে আমরা রাজপথে নামছি, আন্দোলন করছি। তবে আবু সাঈদ মুগ্ধর মৃত্যু শোকে বিহ্বল শিক্ষার্থীরা কারফিউ বা অস্ত্রে দমে না। জীবন বাজি রেখে বন্দুকের সামনে পরের দিনও রাজপথ কাঁপায় তারা।
একজন এখান দিয়ে যেত, একজন ওখান দিয়ে যাইতাম। যার পর আমরা সবাই গোল চত্বরে গিয়ে অ্যাড হইতাম। ওখান থেকে পরে আমরা সবাই সাথে আস্তে আস্তে আমরা আগাইতাম ছাত্র আন্দোলনে। 24টা হচ্ছে আমরা চোখের সামনে দেখেছি প্রত্যেকটা মানুষ কিভাবে আর কি ভয়কে দূর করে দিয়ে রাস্তায় নেমে এসেছিল, সেটাও দেখেছি। কিভাবে এক একটা মানুষকে গুলি করে মারা হয়েছে, মানুষ হিসেবে গণ্য করা হয়নি। জুলাইয়ের শেষ 10 দিন কারফিউ শিথিল আর জোরদারের মধ্যে নানান কৌশলে রাজপথ দখলে নিয়ে প্রতিবাদ অব্যাহত রাখেন ছাত্ররা। নিশ্চিত গুলি জেনেও কারফিউ ভাঙে তারা। যদি আন্দোলনে যাই, আমরা ভেবে নিয়েছি ওই দিন রাতে বাসে ফিরবো না, সে সিদ্ধান্ত নিয়ে গেছি। বাবা মাকে ফোন করে বলছি আমি আইসা ফোন দিচ্ছি, কিন্তু যদি না ফোন দিতে পারি তাহলে বুঝবো যে আমি মারা গেলাম। ভয় অবশ্যই ছিল, কিন্তু ভয়ের থেকেও বেশি ছিল যে আমরা আসলে আমাদের ভাইয়ের হত্যার যে বিচারটা, এই বিচারটা আমরা চাই। 31শে জুলাই হাইকোর্ট মোড়ে কারফিউ ভেঙে আটক হন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর। তিনি জানালেন সেদিনকার ভয়াবহ স্মৃতি। গণগ্রেফতার চলছিল, তখন যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। তো সেই দিন সকালবেলা যখন আমাদের ক্যাম্পাসে 11টার দিকের কর্মসূচি থাকে, যেহেতু গণগ্রেফতার চলছিল তাই মাত্র 5 জন স্টুডেন্টসদের উপস্থিতি পাই আমরা ক্যাম্পাসে। আমরা ক্যাম্পাস থেকে 5 জন যাত্রা শুরু করি। সো আমরা যাচ্ছিলাম, তখন রমনা হয়ে যাচ্ছিলাম 2 জন করে। 2 জন পিছনে থাকতাম, 2 জন সামনে থাকতাম। তখন আমাদের সাথে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের 2টা আপু যুক্ত হয়। সো আমরা 2 জন করে এগুতাম, আর কর্মসূচি যেদিকে হতো সেদিকে গিয়ে আমরা একত্রিত হতাম। 2রা, 3রা ও 4ঠা আগস্টেও বারবার কারফিউ ভেঙে সরকার হটানোর আন্দোলন বেগবান হয় ছাত্র জনতার সম্মিলনে। অবশেষে এলো কাঙ্ক্ষিত 5ই আগস্ট। দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ কারফিউ অমান্য করে ঢুকতে থাকেন ঢাকায়। এরই মধ্যে খবর আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার। অবশেষে অর্জিত হয় জনতার রক্তের জয়। রকিবুল রাহাত, এখন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নেয় অগ্নিঝরা জুলাই আন্দোলনের 1 বছর পূর্ণ হলো। জুলাই আন্দোলন রেখে গেছে হাজারো গল্প, হাজারো স্মৃতি, আর ঘরে ঘরে তৈরি হয়েছে বীরত্বগাথা। তবে যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন শুরু হয়েছিল 1 বছর হয়ে গেলেও তা পূরণ হয়নি বলে অভিযোগ করছে সাভারে গণ অভ্যুত্থানে শহীদ আলিফের স্বজনরা। তারা বলছেন এখনো দূর হয়নি বৈষম্য, তাই জুলাই চেতনা বাস্তবায়ন, বিপ্লবী যোদ্ধার স্বীকৃতি আর হামলায় জড়িত সবার দ্রুত বিচার নিশ্চিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করছেন তারা। হুমায়ুন কবির জানাবেন বাকিটা। দশম শ্রেণীর ছাত্র আলিফ আহমেদ সিয়ামের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, হতে চেয়েছিল পাইলট, কিন্তু একটি বুলেট চিরদিনের মতো থামিয়ে দেয় সেই স্বপ্ন। সন্তান হারানোর 1 বছর পরও আর্তনাদ থামেনি মা তানিয়া আক্তারের। আলিফ শহীদ হয়েছেন, কিন্তু তার ব্যবহৃত জিনিসগুলো পরম যত্নে রেখে দিয়েছেন পরিবার। 36 জুলাই যে পোশাক পরে বেরিয়েছিলেন আলিফ, সেগুলো জড়িয়ে ধরে এখনও বিলাপ করেন মা। বছর পার হলেও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অভিযোগ শহীদ আলিফের মায়ের। আমার সন্তান আমার জন্য কাছে আমার বন্ধু ছিল, শুধু সন্তান ছিল না, আমার একমাত্র সন্তান, যাকে ঘিরে সব কিছু চাপা আমার। আজকে ঢাকায় আসা, আমার আজকে এখানে থাকা, সব কিছু ওর জন্য। নির্বাচনের আগে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, বিপ্লবী যোদ্ধার স্বীকৃতি ও হামলায় জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি শহীদ স্বজনদের। আর আমরা তো তাদের কাছে টাকা পয়সা কিছু চাইনি, আমরা চেয়েছি আমাদের সন্তানকে যারা এভাবে বছরে নির্মমভাবে গুলি করে বাকির মতো হত্যা করলো, তাদের যেন বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছিলাম আমরা প্রত্যেকটা মাই। কিন্তু আসলে সে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে। বড় ভাইকে হারিয়ে মায়ের মতো পাগল প্রায় ছোট বোন ইসরাত জাহান লামহা। নিহত ভাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে শহীদ আলিফের নামে একটি স্মৃতিস্তম্ভ কিংবা যে কোনো স্থাপনার নামকরণ করার দাবি তার। তো জীবনে প্রথম আমি আমার জন্মের পর আজকে যে 2টা ঈদ কাটালাম আমার ভাইকে ছাড়া, আমি কখনো কল্পনাও করিনি যে আমার ভাইকে ছাড়া আমি কাটাবো। আমার ভাইয়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্তে আমার জীবনের স্মৃতি হয়ে রয়ে গেছে। মৃত্যুর আগে শত মায়ের বুক খালি করার মূল কারিগর ফ্যাসিস্ট হাসিনা
এবং আওয়ামী লীগের বিচার দেখে যেতে চান আলিফের বাবা মা। হুমায়ুন কবির, এখন। প্রায় 3.5 ঘন্টা হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে শনিবার রাতে বাসায় ফেরাচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ফেরার পথে সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মী ও হাসপাতালে দেখতে আসা শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছে জামায়াতের আমির। বলেন, দেশের ফ্যাসিবাদ দূর হয়েছে, আরেকটি লড়াইয়ের মধ্যে দেশ থেকে দুর্নীতিকে দূর করতে হবে। এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। পরে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে এসে তার সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন বলেও জানান তিনি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে যান। ভালো মহাসচিব আছেন, আগের চেয়ে আমি ভালো আশ্বস্ত হয়েছি। কারণ এই বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমরা মনে করি বাংলাদেশের এই এখন আপনারা জানেন সামনে আমাদের ইলেকশন। আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন। আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। শুধু দোয়া করবেন যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাঁচাইয়া রাখেন, এবং আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয়। রাজধানীর মিরপুর 12 নম্বরে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত 8টার দিকে সিরামিক রোডে এই ঘটনার সূত্রপাত ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ আর স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর আগুন দিয়ে তারা পালিয়ে যায়। আর খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেও আশেপাশের যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে তা জানিয়েছে পল্লবী থানা পুলিশ। ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তারা বলেন, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। গাড়ি তো এই জন্য আগুনের দ্বারে কোনো লোকজন আসতে পারে না, তাপের জন্য সেজন্য আসতে পারে না। আর আমরা যাতে আগুন নিভাইতে পারিনি। পিছন থেকে গাড়িটা নাকি আগুন ধরছে, যতটুকু মুখে শুনছি আমি সবার কাছ থেকে। পরবর্তীতে আস্তে আস্তে সামনে গেছে। এর মধ্যে ওরা অনেক চেষ্টা করছে নিভানোর জন্য। ফায়ার সার্ভিসের শুরুতেই ফোন দিয়েছে, প্রায় 40-45 মিনিট পরে আসছে। একটু আগে আসলে মনে করেন আমার সামনে সেটটা অন্তত একটু সেভ হইতো। শুকনো কিংবা বর্ষা, বছর জুড়ে জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে কুমিল্লা বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার 65 বছরেও গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো। জলাবদ্ধতার পাশাপাশি নানা অব্যবস্থাপনা আর যাতায়াত সমস্যার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন উদ্যোক্তারাও। এছাড়া নিরাপত্তার সংকটে শিল্প এলাকায় বাড়ছে চুরি ও চাঁদাবাজদের দৌরাত্ম্য। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। প্রথম দেখায় ভুতুড়ে বাড়ি মনে হলো এটি মূলত কুমিল্লা বিসিক শিল্পনগরীর একটি কারখানাটির প্রত্যেকটি ভবনের নিচতলা ডুবে আছে ময়লা আবর্জনাযুক্ত জলাবদ্ধ পানিতে। একসময় এই কারখানায় তৈরি হতো রিক্সা, বাইসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, কিন্তু এখন এটি পরিণত হয়েছে অপরাধীদের নিরাপদ আস্তানায়। এভাবে কুমিল্লা বিসিক শিল্পনগরীর 9 থেকে 10টি কারখানা পরিত্যক্ত ভাগাড়ে পরিণত হয়েছে। নগরীর অশোকতলায় প্রায় 55 একর জমিতে গড়ে ওঠা ক্ষুদ্র ও কুটির শিল্পনগরীর বেশিরভাগ অংশ এখন জলাবদ্ধতায় নিমজ্জিত। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খানাখন্দে ভরা রাস্তাঘাটের কারণে পণ্য পরিবহন, উৎপাদন ও বিপণন সংকটে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক উদ্যোক্তা। ফলে 150 প্লটের এই শিল্পনগরীতে বাড়ছে পরিত্যক্ত কারখানার সংখ্যা। এছাড়া নিরাপত্তা সংকটে শিল্প এলাকাটিতে বাড়ছে
চুরি, চাঁদাবাজি ও মাদকসেবীদের দৌরাত্ম্য। ক্ষুদ্র শিল্প এলাকা হিসাবে এখানে যে অপরচুনিটিগুলো থাকার দরকার ছিল সেগুলো আসলে পর্যাপ্ত নাই। রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়ে রাস্তাতে আড়ু পানি সরে না, উড়াত পানি, গাড়ি আইয়ে না, যায় না, কাস্টমার আসতে পারে না। চুরি, ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনা এখনো ঘটতেছে। আমাদের শ্রমিকরা খুব একটা নিরাপত্তা বোধ করতেছে না। ব্যবসায়ী নেতারা বলছেন, জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশন ও বিসিক কর্তৃপক্ষকে অবহিত করা হলেও সংকট সমাধানে উদ্যোগ নেই। তবে বিসিক কর্তৃপক্ষের দাবি, ড্রেন ও নর্দমা নিয়মিত পরিষ্কার করা হলেও খালের পানি প্রবাহ না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। আমরা বহুদিন থেকে চেষ্টা করছি এটাকে সমস্যার সমাধান করার জন্য। ইভেন আমরা সিটি কর্পোরেশনের সিএলসি কমিটির মিটিংয়েও উত্থাপন করেছি। আমরা চাচ্ছি এটা অচিরেই সমাধান হোক। কাজের আওতায় টেন্ডার হয়ে গেছে, আমরা আশা করছি এই বছরে এই কাজটি সমাপ্ত হবে। তো আশা করছি এই অর্থ বছরের পরে আমরা একটা জলাবদ্ধতা মুক্ত বিসিক দেখতে পাবো। যেই কাজগুলো পাইপলাইনে আছে সেই কাজগুলো যদি হয়ে যায়। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, জাইকার অর্থায়নে চলতি অর্থ বছরের মধ্যেই ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইউডিসিজিপি জাইকা অর্থায়নে বড় একটা ড্রেন হবে। ওই ড্রেনটা যদি আমরা বড় পরিসরে করতে পারি, তখন এটা পরিকল্পনাতে আছে, তখন সবগুলা পানি, বিশেষ করে খাদ্য গুদাম, বিসিক শিল্পনগরী, তারপর ওখানে গোবিন্দপুর এলাকা, অশোকতলা এলাকা, সব পানি ওখানে ওই ড্রেনটাতে পড়বে। ড্রেন থেকে সোজা দক্ষিণ দিকে চলে যাবে। 1960 সালে প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা বিসিক শিল্পনগরী ধুঁকছে অবকাঠামোর সংকট সহ নানা সমস্যায়। মাসুদ আলম, এখন, কুমিল্লা। সিলেটের বাজারে সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কিছুটা কমেছে সবজির দাম। গত সপ্তাহে খুচরা বাজারে 400 টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচের আজকের বাজারের মূল্য বেশ কিছুটা কমেছে, 250 টাকায় বিক্রি হচ্ছে তা। তবে টমেটো, কাঁকরোল, ঝিঙার মতো সবজির দর রয়েছে অপরিবর্তিত। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের সোবানীঘাট কাঁচা বাজার থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ। সুপ্রভাত আপনাকে জানাচ্ছি। বাজারে কোন কোন সবজির দাম কমলো সে বিষয়ে বিস্তারিত কি তথ্য আপনি জানতে পেরেছেন, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক সর্বপ্রথম আমিও আপনাকে সুপ্রভাত জানাই। আর বিশেষ করে আজকের দিনের একটি সুখবর হচ্ছে যে গতকালকেও যে কাঁচামরিচটি অনেক দামে বিক্রি হয়েছিল সেটি কিন্তু আজকের দাম অনেকটাই কমে গেছে। এবং দাম কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে, তার চেয়েও কিন্তু আজকে সকালে বা এই মুহূর্তে আরও কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে আরও কিছুটা কমে বিক্রি হচ্ছে। অর্থাৎ পাইকারি বাজারে যেটি বিক্রি হচ্ছে 150 টাকা, সেটি কিন্তু খুচরা বাজারে 200 থেকে 220 টাকা, কোনো কোনো জায়গায় 250 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু গত সপ্তাহে এই কাঁচামরিচ কিন্তু বেশ সংখ্যা ধরিয়েছিল ক্রেতাদের মনে, কারণ কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 400 থেকে 350 থেকে 400 টাকা খুচরা বাজারে। এবং একই সাথে যদি আমি বলি অন্যান্য সবজির কথা, আপনি যেমনটি বলছিলেন যে অপরিবর্তিত রয়েছে, আসলে এই দামগুলো কিন্তু আগে থেকেই বৃদ্ধি পাওয়া, বৃষ্টিপাত বেড়ে যাওয়া সহ নানা কারণে কিন্তু দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছিল। এবং সেই একইভাবেই কিন্তু আমরা আজকের চিত্রটিও দেখছি। আমি যদি একটু আজকের বাজার দর আপনাকে জানাতে চাই, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় বেগুনের কথা। বেগুন কিন্তু আজকে পাইকারি বাজারে 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং যা খুচরা বাজারে কিন্তু বেড়ে গিয়ে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ স্পষ্টত কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি যে একটু চড়া মূল্য। এখানে পাশাপাশি যদি টমেটোর কথা বলি, টমেটোর দামও কিন্তু সেই একইভাবে গত সপ্তাহে যেমনটি আমরা দেখেছি যে 60 টাকা কেজি দরে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আজকের খুচরা বাজারে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানেও কিন্তু দামের চড়া মূল্যই আমরা অপরিবর্তিতভাবে লক্ষ্য করছি। এর পাশাপাশি যদি আমি অন্যান্য সবজির কথা বলি, সেক্ষেত্রে কুমড়া রয়েছে। সেই কুমড়ো আজকে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 50 টাকায়, এবং খুচরা বাজারে যা 70 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এবং ঢেঁড়সের দাম বেশ অপরিবর্তিত রয়েছে গত সপ্তাহের মতোই। আজকের বাজারে সেটি পাইকারি বাজারে 30 টাকায় বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারে তা 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি বলি ঝিঙ্গার কথা, ঝিঙ্গাও কিন্তু বাজারে অপরিবর্তিতভাবে বিক্রি হচ্ছে। 60 টাকা পাইকারি বাজারে বিক্রি হলেও খুচরা বাজারে সেটি বেড়ে গিয়ে 80 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এই কয়েকটি সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ
চড়া মূল্য, কিন্তু গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছি পুরো মাস জুড়েই চড়া মূল্যে এই সবজিগুলো বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি মিষ্টি লাউয়ের কথা বলি, মিষ্টি লাউ কিন্তু পাইকারি বাজারে 40 টাকায় বিক্রি হচ্ছে, যেটা খুচরা বাজারে 50 টাকায় বিক্রি হচ্ছে। কাকরুল বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 40 টাকায় এবং যা খুচরা বাজারে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে 55 টাকা, যেটা পাইকারি বাজারে 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও আলু বিক্রি হচ্ছে সেই একই অপরিবর্তিত দামে 20 থেকে 22 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং যা কিন্তু পাইকারি বাজারে খুচরা বাজারে 25 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ বেশিরভাগ সবজির দামই কিন্তু, আমি যদি বলি, সবজির দাম কিন্তু অনেকটাই বেশি, এবং কাঁচামরিচের দামে শুধুমাত্র স্বস্তি রয়েছে। তো অনেকেই ছিল আসলে সিলেটের সবজি বাজার থেকে আমার কাছে সবশেষ। সিলেট থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ, জানাচ্ছিলেন সেখানকার বাজার পরিস্থিতি, বাজার দামের সবশেষ খবরাখবর। এবার একটু মেহেরপুরের দিকে তাকাতে চাই। সেখানে বাজারে কিছুটা নিম্নমুখী ডিমের দাম 10 থেকে 12 টাকা কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে সর্বোচ্চ 120 টাকায়। কমেছে সব ধরনের মুরগির দামও। মেহেরপুর হোটেল বাজার থেকে মুরগি আর ডিমের সবশেষ দরদাম জানানোর জন্য যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, আপনাকেও সুপ্রভাত জানাচ্ছি। জানতে চাই যে ব্রয়লার আর সোনালী মুরগির দাম জেনেছি কমেছে, তো কত টাকা কমেছে এবং ডিমের দরের সবশেষ দরদাম আপনার মাধ্যমে জানতে চাই। অনেক আপনাকে বলে রাখি, গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু মেহেরপুরে নিম্নমুখী ডিম এবং মুরগির বাজার। আমি আজ সকালে মেহেরপুর বাজার ঘুরে দেখেছি, বিশেষ করে ব্রয়লার মুরগি কিন্তু গত 1 বছরের মধ্যে আজকে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে। আমি দেখেছি আজকে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা, যেটি চলিত বছরে কিন্তু এর চাইতে কমে আর আসেনি, বরঞ্চ একটা সময় বাড়তে বাড়তে কিন্তু 220-30 টাকাতে ঠেকেছিল। সেটি কিন্তু কমতে কমতে আজ বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। সেই সাথে সোনালী মুরগি যদি বলি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা। এটিও কিন্তু 320 টাকাতে ঠেকেছিল গত কয়েক মাস আগেও। সেটি কমতে কমতে কিন্তু একেবারে আজকে 250 টাকায় ঠেকেছে। এর পাশাপাশি আমি যদি ডিমের কথা বলি, ডিম কিন্তু অনেকটাই কমে গেছে। আজকে সর্বোচ্চ বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা প্রতি ডজন, অনেক ক্ষেত্রে 110 টাকা করেও কিন্তু বিক্রি করছে দোকানিরা। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন গত 1 মাস ধরেই কিন্তু নিম্নমুখী ডিমের বাজার। আজ সর্বশেষ বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 115 টাকা, সর্বোচ্চ খুচরা নিলে কিন্তু 120 টাকা করে বিক্রি হচ্ছে ফার্মের যে ডিম। তবে ক্রেতারা খুশি হলেও কিন্তু যারা ফার্মার, যারা মুরগি লালন পালন করছে, এদের কিন্তু এক ধরনের দুশ্চিন্তায় পড়েছে, কারণ প্রতিনিয়ত কিন্তু পোল্ট্রি ফিডের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এদিকে ডিমের দাম বা মুরগির দাম যদি নিম্নমুখী হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু বড় ধরনের লোকসানের মুখে পড়বে। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন অন্যান্য বাজারের ঊর্ধ্বমুখীর মুখে এই যে ডিম এবং মুরগির বাজার নিম্নমুখী, এতে কিন্তু এক ধরনের স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে ব্যবসায়ীরা কিন্তু কিছুটা দুশ্চিন্তায় রয়েছে ফার্মারদের পাশাপাশি। তার কারণ হচ্ছে আজকে তারা যে ডিমটা কিনছে, সেটা কালকে যদি আবার 2-1 টাকা করে কমে যায়, এতে কিন্তু লোকসানের মুখে পড়বে ব্যবসায়ীরা। তাই ব্যবসায়ীরা কিন্তু এক ধরনের দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তবে কিছুটা বাড়তি দেশি মুরগির দাম। আজ মেহেরপুরে দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা করে। সেই সাথে কিছুটা বাড়তি হাঁসের ডিম 150 থেকে 170 টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছে। অনেক, এই ছিল আমার কাছে মেহেরপুরের ডিম ও মুরগি বাজারের সর্বশেষ পরিস্থিতি। অনেক, মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। বর্ষা এলেই দক্ষিণ জনপদে শুরু হয় পেয়ারা মৌসুম। ঝালকাঠের ভীমরুলি আর পিরোজপুরের আটঘর কুরিয়ানায় চলছে গাছ থেকে পেয়ারা তোলার ব্যস্ততা। আর সেই সাথে জমে উঠেছে দেশের একমাত্র ভাসমান পেয়ারার হাট। আল আমিন তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বর্ষার পানিতে যখন দক্ষিণাঞ্চল ডুবে থাকে, তখনই প্রাণ ফিরে পায় নদী পাড়ের জনপদ। শুরু হয় পেয়ারার বাণিজ্য মৌসুম। ঝালকাঠির ভীমরুলি ও পিরোজপুরের আটঘর কুরিয়ানায় জমে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট। 200 বছরের পুরনো হাটে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। পাইকারদের ছোট বড় নৌকায় সরগরম হয়ে ওঠে খালপার। গেল বছরের তুলনায় ফলন কিছুটা কম হলেও মৌসুমের শুরুতেই ভালো দাম পাচ্ছে
চাষিরা। প্রতিমন পেয়ারা বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি পেয়ারা মিলছে 40 থেকে 50 টাকায়। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে নৌকা থেকেই কিনছেন পেয়ারা। ফলন কম হয়েছে আবহাওয়ার কারণে, কিন্তু দাম মোটামুটি আছে। প্রথম তো দাম মোটামুটি আছে। প্রতি মন পেয়ারা 700-800 টাকা এখন আমরা পাইতেছি বাজার মূল্য। এই এলাকার মানুষের আয়ের উৎস হচ্ছে পেয়ারা। পেয়ারা থেকে তাদের জীবিকা নির্বাহ করে। বছরে তারা 1-1.5 লক্ষ টাকা করে পেয়ারা বিক্রি করে। এখানে পেয়ারা খুবই সুস্বাদু, মান ভালো দেখে আমরা প্রতি বছরেই এখানে ব্যবসার জন্য এই পেয়ারা কিনতে আসি। আধুনিক পদ্ধতিতে কৃষকদের উৎপাদন বাড়াতে এবং পেয়ারা থেকে জেলি জাম তৈরির বাণিজ্যিক প্রসারের কথা বলছে কৃষি বিভাগ। 562 হেক্টর জমিতে আমাদের পেয়ারা আবাদ হয়েছে এবং আমরা আশা করছি এখান থেকে 5626 মেট্রিক টন পেয়ারা পাবো এবং সেটি আশা করা যায় বেশ কয়েক কোটি টাকার পেয়ারা এখানে বিক্রি হবে ভাসমান বাজারকে কেন্দ্র করে। আমরা কৃষকদেরকে ক্লিন কাল্টিভেশন সহ অন্যান্য প্রযুক্তি সম্পর্কে জানাচ্ছি যাতে ভালো পেয়ারা উৎপাদন আরও ভালোভাবে করতে পারে। পেয়ারা বাণিজ্যের পাশাপাশি ভাসমান হাটকে ঘিরে তৈরি হয় পর্যটন সম্ভাবনা। প্রতি বছর দেশ বিদেশের হাজার হাজার পর্যটক ছুটে আসেন ভাসমান পেয়ারা হাট দেখতে। এতে দিন দিন প্রসারিত হচ্ছে গ্রামীণ কৃষি অর্থনীতি। হাজারো মানুষের জীবিকার উৎস হিসেবে দেখা দিচ্ছে নতুন সম্ভাবনা। নৌকায় নৌকায় পেয়ারা, চারিদিকে যেন চলছে ফলের মেলা। এটাই দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ভাসমান হাট। শত কোটি টাকার পেয়ারা বাণিজ্য বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতির দৃশ্যপট। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। সংযুক্ত আরব আমিরাতের সবুজ নগরী আল আইনের প্রবাসী বাংলাদেশিরা ভূমিকা রাখছেন সেখানকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়। দেশটির অন্যান্য প্রদেশগুলোর মতো এখানেও সাধারণ শ্রমিক, ব্যবসায়ী সহ নানা পেশায় কাজ করছেন লাখো প্রবাসী বাংলাদেশি। কেউ থাকেন পরিবার পরিজন নিয়ে। তাদের জীবন জীবিকার গল্প জানাবেন কামরুল হাসান জনি। 1 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন আরব আমিরাতের সবুজ নগরী খ্যাত আল আইন প্রদেশে। পরিবার পরিজন নিয়ে 10,000-এর মতো প্রবাসী থাকেন সেখানে। এই শহরে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ করে ব্যবসা বাণিজ্যেও জড়িয়েছেন অনেকেই। এখানে বড় বিনিয়োগও আছে বাংলাদেশিদের, যার মধ্যে আবাসন খাত, নির্মাণ, ঠিকাদারি ও ওয়ার্কশপের মতো প্রতিষ্ঠানগুলোই বেশি। এছাড়া গ্যারেজ ও সাধারণ শ্রমিক নির্ভর প্রতিষ্ঠানগুলোতেও কম বেশি অংশগ্রহণ আছে বাংলাদেশিদের। মালিক হয়েছেন হোটেল, রেস্তোরাঁ সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের। বাংলাদেশিদের সবচেয়ে বড় প্রবলেম ভিসার সমস্যা, আপনি সবাই জানেন এটা। এবং কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উনি এখানে আসছিলেন এবং উনি একটা মেসেজ এখান থেকে পেয়ে গেছে। ইট ইজ ভেরি অ্যালার্মিং ফর আস। এখানে আমাদের বেশিরভাগই বাংলাদেশের দখলে রয়েছে। তারপর ওয়ার্কশপ, যেটা হোল্ডিংয়ের কাজ করে, এই ওয়ার্কশপের কাজগুলো আমাদের বাংলাদেশের অনেক প্রবাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রবাসীরা জানান, প্রতিষ্ঠানগুলোতে চাহিদা থাকলেও ভিসা জটিলতার কারণে নতুন করে দেশীয় শ্রমিক বাড়াতে পারছে না এসব প্রতিষ্ঠান। এই কন্ট্রাক্টররা অনেক বিপাকে আছে, নতুন করে কোনো লেবার নিয়োগ দিতে পারতেছে না, কোনো আপনার নতুন করে ভিসা ওপেনিং করতে পারতেছে না, কোনো লাইসেন্সও ওপেন করতে পারতেছে না। ব্যবসা বাণিজ্য ছাড়াও এই শহরে বসবাস করা বাংলাদেশিদের বিনোদন ও দেশীয় সাংস্কৃতিক চর্চার সুযোগ এনে দিতে কাজ করছে বাংলাদেশ কমিউনিটি। শিল্প, সাহিত্য ও মৌসুমী নানা আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চায় তারা। সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় নানা আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতির পরিসর বাড়াতে কাজ করবে এই কমিউনিটি। আমরা মাঝে মধ্যে ওদের জন্য বিভিন্ন আঙ্গিনায় প্রোগ্রাম করে, সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের মননে এই জিনিসটা ঢুকে দিতে পারি, যেটা তাদের যে বাংলাদেশে কিভাবে বাংলাদেশ সংস্কৃতিকে তারা বুকে ধারণ করে আগামীতে পথ চলতে পারবে। বৈশাখী অনুষ্ঠান আছে, পিঠা উৎসব আছে, বাংলাদেশের বিভিন্ন এক্সিবিশন যদি করতে চাই, কোনো শাড়ির উপর যা বাংলাদেশের পণ্যের উপর যদি কেউ যদি ব্র্যান্ডিং করতে চায়, আমাদের এখানে করার জন্য আমাদের অলরেডি আপনার এখানকার যে মন্ত্রণালয় আছে ওখান থেকে আমরা ক্লিয়ারেন্স নেওয়া আছে অলরেডি। আপনারা যদি এখানে যদি কোনো প্রোগ্রাম করতে চান, এখানে অবশ্যই সব সময় উন্মুক্ত আছে এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা আমরা দেওয়ার জন্য সবুজে ঘেরা এই নগরী আমিরাতের অন্য প্রদেশগুলো থেকে ব্যতিক্রম।
ওমানের পার্শ্ববর্তী এই শহরে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটিয়ে নিজেদের সমৃদ্ধ করছেন বাংলাদেশিরা। অবসরের বিনোদন পেতে দেশীয় সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন তৈরির কাজও করছেন তারা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হালং বেতে বৈরী আবহাওয়ার কারণে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গিয়ে অন্তত 34 জনের মৃত্যু হয়েছে। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ রয়েছেন এখনও 8 পর্যটক। ভিয়েতনামি সীমান্তরক্ষী বাহিনী ও নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ান্ডার সিজ নামের একটি নৌযানে 53 জন যাত্রী ছিলেন। নৌকাটির বেশিরভাগ যাত্রী রাজধানী হ্যানৌ থেকে যাওয়া ভিয়েতনামি পরিবারের সদস্য, কিন্তু আকস্মিক ঝড়ের কবলে পড়ে এটি ডুবে যায়। শনিবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে বজ্রপাত সহ শিলাবৃষ্টি শুরু হয়েছিল বলে জানা যাচ্ছে। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রী ফাম মিনচিন। 9 বছর ধরে পাকিস্তানের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে পারেনি টাইগাররা। তবে শ্রীলঙ্কায় ইতিহাস গড়া সিরিজ জয়ের পর এবার আশাবাদী লিটনরা। ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানকে সমীহ করার পাশাপাশি ইতিহাস ভাঙার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন টাইগার অধিনায়ক। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। আনুষ্ঠানিকতায় টি-20 সিরিজের ট্রফি উন্মোচন, নেই বাড়তি আয়োজনের আড়ম্বরতা। দুদলের অধিনায়কের চোখে মুখেও মেলেনি উত্তেজনার উত্তাপের রেখা, যেন মাঠের জন্যই জমিয়ে রেখেছেন সব। তবে সংবাদ সম্মেলনে কিছুটা হলেও প্রকাশিত সিরিজের চাপা ঝাঁজ। পাক অধিনায়কের কথায় জয়ের ধারা অব্যাহত রাখার দৃঢ়তা আর লিটন দাসের কণ্ঠে হারের বৃত্ত ভাঙার প্রত্যয়। We know what the challenges are going to be thrown to us, and we are up to that, and we are very excited here and come here to play. সবকিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য, বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয়। সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না, বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে, কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই প্রথমবার সিরিজ হারানোর তরতাজা স্মৃতিসঙ্গী বাংলাদেশের। অবশ্য সেই সাফল্যে গা ভাসাতে চান না ক্যাপ্টেন লিটন। ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল অ্যান্ড ব্যাট গেম। সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবে গুড ক্রিকেট খেলতে হবে। কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য। ঘরের মাঠ হলেও মিরপুরের উইকেট বরাবরই রহস্যময়। চেনা মাঠ হলেও মিরপুরের উইকেট প্রায়শই হয়ে ওঠে অচেনা। উইকেট নিয়ে উদ্বেগটা তাই থাকছেই। তবে টাইগার অধিনায়কের প্রত্যাশা খেলাটা জমবে এবার। না, আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট হবে, আর ব্যাটিং বোলিং দুই সাইডেই থাকবে আর কি। 2016 সালে মিরপুরেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানকে সর্বশেষ হারিয়েছিল বাংলাদেশ। 9 বছর আগে মাশরাফির অধিনায়কত্বে সেই সাফল্যের পর মিরপুরে আরও একাধিকবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে সাকিব তামিমরা সেই সাফল্য ধরে রাখতে পারেনি। শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে আসা লিটনের এবার তাই মিরপুরে পাকবধের গল্প লেখার পালা। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। বৈষম্য বিরোধী নেতা নাহিদকে গুম করেও জুলাই আন্দোলন ঠেকাতে পারেনি স্বৈরাচার। 15 দিন কারফিউর পর ছাত্র জনতার প্রতিরোধে পালায় আওয়ামী সরকার। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেন জামায়াতের আমির। আরেকটা লড়াইয়ের মধ্যে দেশ থেকে দুর্নীতিমুক্তের আহ্বান। প্রতিষ্ঠার 6 দশকেও প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা নেই কুমিল্লা বিসিক শিল্পনগরীতে। অব্যবস্থাপনায় হারাচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ। এবং সাফে লঙ্কাদের উড়িয়ে 5 গোলে জয় বাংলার ডারিতের। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ে দৃঢ় প্রতিজ্ঞ টাইগাররা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।